নমস্কার, আপনি শুনছেন দ্য হিপনোটিক ক্রনিকলার্সের অডিও গল্প। আমাদের পরের গল্পটির নোটিফিকেশন পেতে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এখন থেকে ইউটিউব ছাড়াও আপনি আমাদের গল্প শুনতে পারেন গানা, স্পটিফাই, জিও সাভন, অ্যামাজন মিউজিক, গুগল পডকাস্ট, স্টিচার এবং আরও অন্যান্য অডিও প্ল্যাটফর্মে। 2022-এর এই কবিপক্ষে আপনাদের জন্য নিয়ে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মজার গল্প ডিটেকটিভ। গল্পটির বেতার রূপদানের স্বার্থে আমরা ভাষার কিছু কিছু পরিবর্তন করতে বাধ্য হয়েছি। সেটুকু ছাড়া গল্পটি অপরিবর্তিত রাখতেই চেষ্টা করেছি। গল্পে মন্মথ, রৌনক, মহিমচন্দ্রের স্ত্রী অর্পিতা এবং ডিটেকটিভ মহিমচন্দ্রের ভূমিকায় আমি শুভেন্দু। গল্পটির নাট্যরূপ দিয়েছে শতরূপা। সাউন্ড এডিটিংয়ে আমার সঙ্গে রয়েছে শতরূপা এবং দেবরাজ। গল্পের প্রচ্ছদটি ডিজাইন করেছে শঙ্খ। শুরু হচ্ছে আমাদের আজকের কাহিনী ডিটেকটিভ। একদিন সন্ধ্যাবেলায় আমাদের বাড়ির কাছে একটা গ্যাস পোস্টের নিচে একটা মানুষ দেখলাম। বিনা প্রয়োজনে সে উৎসুকভাবে একই জায়গায় ঘুরছে ফিরছে। তাকে দেখে আমার কোনো সন্দেহই রইল না যে সে কোনো একটা গোপন দুরভিসন্ধির সঙ্গে যুক্ত রয়েছে। নিচে অন্ধকারে লুকিয়ে থেকে তার চেহারাটা বেশ ভালো করে দেখে নিলাম। তরুণ বয়স, দেখতে সুশ্রী। আমি মনে মনে বললাম, দুষ্কর্ম করবার এই তো উপযুক্ত চেহারা। আমার মনে হয় নিজের মুখশ্রী যাদের সর্বপ্রধান বিরুদ্ধ সাক্ষী, তারা যেন সব ধরনের অপরাধের কাজ সযত্নে এড়িয়ে যায়। সৎকার্য করে তারা নিষ্ফল হতে পারে, কিন্তু দুষ্কর্ম করে সফলতা লাভও তাদের পক্ষে দুরাশা। দেখলাম এই ছোকরাটির চেহারাটাই তার সব থেকে বড় অস্ত্র। সেজন্য আমি মনে মনে অনেকক্ষণ ধরে তার তারিফ করলাম। বললাম, ভগবান তোমাকে যে দুর্লভ সুবিধাটি দিয়েছেন সেটাকে তুমি রীতিমতো কাজে লাগাতে পারো। আমি অন্ধকার থেকে বেরিয়ে তার সামনে এসে কাঁধে হাত দিয়ে বললাম, এই যে, ভালো আছেন তো? হ্যাঁ, মানে আপনাকে তো ঠিক। সে তক্ষণি প্রচণ্ড চমকে উঠে একেবারে ফ্যাকাশে হয়ে উঠল। হাত সরিয়ে নিয়ে বললাম, ও মাপ করবেন, ভুল হয়ে গেছে। হঠাৎ আপনাকে অন্য লোক ভেবেছিলাম। তারপর মনে মনে বললাম, হ্যাঁ, কিচ্ছু মাত্র ভুল করিনি, যা ভেবেছিলাম সেটাই ঠিক। কিন্তু এতটা চমকে ওঠা তার পক্ষে উচিত হয়নি। বড় অপরাধীকে এইসব শোভা দেয় না। নিজের শরীরের প্রতি তার আরও দখল থাকা উচিত ছিল। কিন্তু আদর্শ অপরাধ শ্রেণীর মধ্যেও ভুল হয়েই থাকে। চোরকেও সেরা চোর করে তুলতে প্রকৃতি কৃপণতা করে থাকে। সে যাক, আড়াল থেকে দেখলাম সে ব্যস্তভাবে গ্যাস পোস্ট ছাড়িয়ে চলে গেল। পিছনে পিছনে গেলাম তো দেখলাম গোলদিঘির মধ্যে ঢুকে পুকুরের ধারে ঘাসের ওপর চিত হয়ে শুয়ে রইল। আমি ভাবলাম যে অপরাধ নিয়ে চিন্তা করার এ বড় ভালো জায়গা। গ্যাস পোস্টের ছাতার তলার থেকে তো অনেকাংশে ভালো। লোকে যদি কিছু সন্দেহ করে তো বড় জোর এই ভাবতে পারে যে ছোকরাটি অন্ধকার আকাশে তারা জুড়ে জুড়ে প্রেয়সীর মুখ আঁকছে, এখন কৃষ্ণপক্ষ রাতে চাঁদের অভাব পূরণ করছে। ছেলেটিকে আমার বেশ মনে ধরল। ক্রমশ তার প্রতি আমার আকর্ষণটা বাড়তে লাগলো। ওহো, দেখেছেন, আমার পরিচয়টাই তো আপনাদের দেওয়া হয়নি। আমি মহিমচন্দ্র, পেশায় পুলিশের ডিটেকটিভ কর্মচারী। আমার জীবনের দুটো মাত্র লক্ষ্য ছিল, আমার স্ত্রী এবং আমার চাকরি। আগে একান্নবর্তী পরিবারের মধ্যে ছিলাম, কিন্তু সেখানে আমার স্ত্রীর সেভাবে আদর যত্ন হচ্ছিল না। তাই আমি দাদার সঙ্গে ঝগড়া করে বেরিয়ে আসি।
এতদিন দাদার উপার্জনেই আমাদের সংসার চলছিল, তাই হঠাৎ সস্ত্রীক তার আশ্রয় থেকে চলে আসা আমার পক্ষে একটু দুঃসাহসের কাজ হয়েছিল। কিন্তু নিজের ওপরে আমার বিশ্বাসের কোনো অভাব ছিল না। আমি জানতাম যে সুন্দরী স্ত্রীকে যেরকম বশ করেছি, নিজের ভাগ্যকেও তেমনই বশ করতে পারব। আমি শ্রী মহিমচন্দ্র কখনো এ সংসারে পিছিয়ে পড়ে থাকব না। পুলিশ বিভাগে ছোট পদে ঢুকেছিলাম, কিন্তু সেখান থেকে ডিটেকটিভ হতে বেশি দিন সময় লাগলো না। কিন্তু প্রদীপের উজ্জ্বল শিখা থেকে যেমন কাজল প্রস্তুত হয়, তেমন আমার স্ত্রীর প্রেমেও ঈর্ষা আর সন্দেহের কালি মাখানো ছিল। সেটাতে আমার কাজের ভালোই ব্যাঘাত ঘটত, কারণ পুলিশের কাজে অত স্থানকাল বিচার করলে চলে না, বরঞ্চ স্থানের থেকে অস্থান এবং কালের থেকে অকালটাই চর্চা বেশি করে করতে হয়। তাতে আমার স্ত্রীর স্বভাবসিদ্ধ সন্দেহ আরও যেন দুর্নিবার হয়ে উঠত। সে তো আমাকে ভয় দেখানোর জন্য বলতো, তুমি এমন যখন তখন যেখানে সেখানে চলে যাও, কালে ভদ্রে আমার সঙ্গে দেখা হয়, আমায় নিয়ে তোমার ভয় করে না? দেখো, সন্দেহ করা আমাদের পেশা, সারাদিন সবাইকে সন্দেহ করতে হয়, সেই কারণে সেটাকে আর ঘরের মধ্যে আনি না। সন্দেহ করা আমার পেশা নয়, আমার স্বভাব। আমাকে তুমি একটুও সন্দেহের কারণ দিলে আমি কিন্তু সব করতে পারি। আমি প্রতিজ্ঞা করেছিলাম যে ডিটেকটিভ লাইনে আমি সকলের সেরা হব। আমার দৃঢ় বিশ্বাস ছিল যে এই লাইনে আমি খুব নাম করব। এই সম্বন্ধে যত কিছু লেখা, গল্প যা যা আছে তার কোনোটাই পড়তে আমি বাকি রাখিনি। কিন্তু পড়ে কেবল মনের অসন্তোষ আর অস্থিরতাই বাড়তে লাগলো। কারণ আমাদের দেশে অপরাধীগুলো বোকা আর ভীতু। অপরাধগুলো সব সোজা সরল, তাদের ধরার মধ্যে কোনো রোমাঞ্চ নেই। আমাদের দেশে খুনি রক্তপাত দেখে নিজেরাই উত্তেজিত হয়ে পড়ে। জালিয়াত যে জাল বিস্তার করে তাতে নিজেই আপাদমস্তক জড়িয়ে পড়ে, তারপর সেখান থেকে বেরোনোর কৌশল পর্যন্ত সে জানে না। এমন নির্জীব দেশে ডিটেকটিভের কাজে সুখও নেই, গৌরব তো নেই। বড়বাজারের মারোয়ারি চোরকে অনায়াসে গ্রেপ্তার করে কতবার মনে মনে বলেছি, ওরে অপরাধীগুলের কলঙ্ক, পরের সর্বনাশ করা গুণী ওস্তাদ লোকের কর্ম। তোর মতো আনাড়ি নির্বোধের সাধু তপস্বী হওয়া উচিত ছিল। খুনিকে ধরে তার প্রতি স্বগতোক্তি করেছি। গভর্নমেন্টের উন্নত ফাঁসি কাট কি তোর মতো গৌরবহীন প্রাণীদের জন্য হয়েছিল? তোদের না আছে উদার কল্পনা শক্তি, না আছে কঠোর আত্মসংযম, তোরা ব্যাটারা খুনি হওয়ার স্পর্ধা করিস। আমি যখন কল্পনায় লন্ডন কি প্যারিসের রাস্তায় ঠান্ডা হাওয়া খেতে খেতে দুপাশের বিশাল বাড়িগুলোর দিকে চেয়ে থাকতাম, তখন আমার শরীর রোমাঞ্চিত হয়ে উঠত। মনে মনে ভাবতাম, এই বড় বড় বাড়ি আর রাস্তার মধ্যে দিয়ে যেমন জনস্রোত, কর্মস্রোত, উৎসব স্রোত, সৌন্দর্য স্রোত বয়ে চলেছে, তেমনি সর্বত্রই একটা হিংস্র কুটিল ভয়ঙ্কর অপরাধ প্রবাহ তলায় তলায় নিজের পথ করে চলেছে। তারই সঙ্গে ইউরোপীয় সামাজিকতার হাস্যকৌতুক শিষ্টাচার এমন সুন্দরভাবে অবস্থান করছে, আর কি বলবো। আর আমাদের কলকাতার রাস্তার ধারের বাড়িগুলোর খোলা জানলার মধ্যে রান্নাবান্না, ঘর গৃহস্থালী, পরীক্ষার পড়া, তাসদাবার বৈঠক, দাম্পত্য কলহ, বড় জোর ভাইয়ে ভাইয়ে ঝগড়া আর মকদ্দমার পরামর্শ ছাড়া বিশেষ কিচ্ছু নেই। কোনো একটা বাড়ির দিকে চেয়ে কখনো এ কথা মনে হয় না যে হয়তো এই মুহূর্তেই এই বাড়ির কোনো একটা কোণে শয়তান মুখ গুঁজে নিজের কালো কালো ডিমগুলিতে তা দিচ্ছে। আমি তো অনেক সময় রাস্তায় বের হয়ে পথচারীদের মুখ আর চলার ভাব পর্যবেক্ষণ করতাম। ভাবে ভঙ্গিতে যাদের কিছুমাত্র সন্দেহজনক মনে হয়েছে, আমি অনেক সময় গোপনে তাদের অনুসরণ করেছি, তাদের নাম ধাম ইতিহাস অনুসন্ধান করেছি। অবশেষে হতাশ হয়ে আবিষ্কার করেছি তারা নিষ্কলঙ্ক ভালো মানুষ,
এমনকি তাদের আত্মীয় বন্ধুবান্ধবেরাও তাদের সম্পর্কে আড়ালে কোনো রকম গুরুতর মিথ্যে অপবাদ প্রচার করে না। পথচারীদের মধ্যে যাকে সবচেয়ে পাষণ্ড বলে মনে হয়েছে, এমনকি যাকে দেখে মনে করেছি যে এইমাত্র সে কোনো উৎকট দুষ্কার্য করে এসছে, সন্ধান করে জেনেছি সে একটি ছাত্রবৃত্তি স্কুলের দ্বিতীয় পণ্ডিত, তখনই পড়ানো শেষ করে বাড়ি ফিরে আসছে। এইসব লোকেরাই অন্য কোনো দেশে জন্মগ্রহণ করলে বিখ্যাত চোর ডাকাত হয়ে উঠতে পারত। কেবলমাত্র যথোচিত জীবনী শক্তি এবং যথেষ্ট পরিমাণ পৌরুষের অভাবেই আমাদের দেশে এরা কেবল পণ্ডিতি করে আর ওই বৃদ্ধ বয়সে পেনশন পেয়ে মারা যায়। যাই হোক, যে গল্পটা আপনাদের বলছিলাম সেটাই ফিরে আসি। অবশেষে এই প্রথম আমি এমন একজন মানুষ খুঁজে পেলাম যার দুষ্কর্মের সাথে আমার গোয়েন্দা মনোবৃত্তির একটি প্রবল প্রতিঘাত রয়েছে। অনুসন্ধান করে তার বাড়ি খুঁজে বার করলাম। মন্মথ তার নাম। সে কলেজের ছাত্র, পরীক্ষায় ফেল করে গরমের ছুটিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তার বাসার বাকি ছাত্ররা সকলেই যে যার নিজের বাড়ি চলে গেছে। এরকম লম্বা ছুটি পেলে সব ছাত্রই বাসা ছেড়ে পালায়। এই লোকটিকে কোন দুষ্টগ্রহ ছুটি দিচ্ছে না সেটা তো আমায় বের করতেই হবে। আমিও ছাত্র সেজে তার বাসার একটা ঘর দখল নিলাম। প্রথম দিন যখন সে আমাকে দেখলো, কেমন একরকম করে সে আমার মুখের দিকে চাইল, তার ভাবটা ভালো বুঝতে পারলাম না। যেন সে বিস্মিত, যেন সে আমার মতলব বুঝতে পেরে গেছে, এমন একটা ভাব। বুঝলাম, শিকারীর উপযুক্ত শিকার বটে, একে তো খুব সোজাভাবে বশ করা যাবে না। অথচ তার সাথে ভাব করার চেষ্টা করলাম যখন, তখন সে আমার সাথে হাত মেলাতে একটু দ্বিধা করল না। কিন্তু মনে হলো সেও আমাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে, সেও আমাকে চিনতে চায়। মনুষ্য চরিত্রের ওপর এরকম সদা সতর্ক সজাগ কৌতূহল, এ তো উস্তাদ খেলোয়াড়ের লক্ষণ। এত অল্প বয়সে এতটা চাতুরি দেখে খুব খুব খুশি হলাম। মনে মনে ভাবলাম, মাঝখানে একজন রমণী না আনলে এই অসাধারণ অকালধূর্ত ছেলেটির হৃদয় দ্বার উদ্ঘাটন করা সহজ হবে না। একদিন দুপুরে খাবার পর মন্মথর ঘরে গিয়ে বসলাম। সে জিজ্ঞাসা করল, আপনার কি কোনো সমস্যা হয়েছে? কদো কদো কণ্ঠে মন্মথকে বললাম, ভাই, হয়েছে কি, আমি একজন মহিলাকে ভালোবাসি, কিন্তু সে আমাকে ভালোবাসে না। প্রথমটা সে যেন কিছুটা অবাকভাবে আমার মুখের দিকে তাকালো, তারপর একটু হেসে বলল, এরম ঘটনা আমার বন্ধু বান্ধবদের মধ্যে শুনেছি। আমার মনে হয় নিছক মজা করবার জন্যই বিধাতা নারী পুরুষের এমন তফাৎ ঘটিয়েছেন। তোমার পরামর্শ আর সাহায্য চাই একটু। আচ্ছা। সে একটু ভেবেচিন্তে রাজি হয়ে গেল। আমি বানিয়ে বানিয়ে অনেক গল্প বললাম। সেও আগ্রহ ও কৌতূহল নিয়ে সমস্ত কথা শুনল, কিন্তু বেশি কথা বলল না। আমার ধারণা ছিল ভালোবাসার, বিশেষত গর্হিত ভালোবাসার গল্প কাউকে বললে তাদের মধ্যে অন্তরঙ্গতা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে, কিন্তু এই ক্ষেত্রে তার কোনো লক্ষণ দেখা গেল না। ছোকরাটি আগের থেকেও যেন চুপচাপ হয়ে গেল, অথচ আমি যা বললাম সব কথা যেন মনে মনে মুখস্থ করে নিল। ছেলেটির প্রতি আমার ভক্তির সীমা রইল না। এদিকে মন্মথ রোজ রোজ দরজা বন্ধ করে লুকিয়ে লুকিয়ে কি যে করে এবং তার গোপন অভিসন্ধি কিভাবে কতদূর এগোচ্ছে আমি তার ঠিক ঠিকানা করতে পারলাম না। অথচ সে যে চুপ করে বসে নেই সে ব্যাপারে সন্দেহ নেই, আর নিজের পরিকল্পনা নিয়ে সে যে অনেক দূর এগিয়েছে সেটা তার মুখ দেখা মাত্র বোঝা যায়।
আমি নকল চাবিতে লুকিয়ে লুকিয়ে তার ডেস্ক খুলে দেখেছি। তাতে একটা অত্যন্ত দুর্বোধ্য কবিতার খাতা, কলেজের বক্তৃতার নোট এবং বাড়ির লোকের গোটাকতক অকিঞ্চিৎকর চিঠি ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। কেবল বাড়ির চিঠি থেকে এই প্রমাণ হয়েছে যে বাড়ি ফেরার জন্য আত্মীয় স্বজন বারবার প্রবল অনুরোধ করছে, কিন্তু তা সত্ত্বেও সে বাড়ি যাচ্ছে না। কিন্তু কেন না যাওয়ার একটা সঙ্গত কারণ নিশ্চয়ই আছে। সেটা যদি ন্যায়সঙ্গত হয় তবে নিশ্চয়ই কথায় কথায় এতদিনে ফাঁস হতো, কিন্তু তার সম্পূর্ণ বিপরীত হবার সম্ভাবনা থাকাতেই এই ছোকরার গতিবিধি আর ইতিহাস জানার জন্য আমি উৎসাহিত হয়ে পড়েছি। যে অসামাজিক মানুষেরা পাতালে সম্পূর্ণ আত্মগোপন করে থাকে এবং এই মনুষ্য সমাজকে সবসময় নিচের দিক থেকে টানছে, এই ছেলেটি তাদেরই একজন। এই সামান্য একজন কলেজের ছাত্র নয়, পাকা মাথায় কোনো একটা সর্বনাশের ছক কষছে। চশমা পরা নিরীহ বাঙালি ছাত্র সেজে কলেজের ক্লাস করছে, অথচ মনে মনে সেই নরমুণ্ডধারী কাপালিক। মনমতকে ভয় পাই না, ওকে আমি ভক্তি করি। শুধু নাম নিয়ে কাজ হচ্ছে না দেখে অবশেষে সশরীরে একজন মহিলাকে হাজির করতেই হলো। এ কাজে আমাকে সাহায্য করলো হরিমতি নামের একটি মেয়ে। পুলিশ থেকে তাকে এই ধরনের কাজের জন্যই মাইনে দিয়ে রাখা হয়েছে। মনমতকে জানালাম এই হরিমতির প্রেমে আমি পাগল। হরিমতিকে সঙ্গে নিয়ে আমি কিছুদিন গোলদিঘির ধারে মনমতর পাশাপাশি বসে আবার গগনে কেন সুধাংশু উদয় রে কবিতাটি আবৃত্তি করলাম। আর হরিমতিও তার হাবে ভাবে মনমতকে বোঝালো যে মন থেকে সে মনমতকে ভালোবাসে। কিন্তু আশানুরূপ ফল হলো না। মনমত নির্লিপ্ত অবিচলিতভাবে সমস্ত পর্যবেক্ষণ করতে লাগলো। তার দিক থেকে কোনো প্রতিক্রিয়া এলো না। এমন সময় একদিন দুপুরে তার ঘরে গিয়ে দেখলাম সে নেই। তার ঘরের মেঝেতে একটি চিঠির গুটি কতক ছেঁড়া অংশ কুড়িয়ে পেলাম। জোড়া দিয়ে দিয়ে এই অসম্পূর্ণ বাক্যটুকু উদ্ধার করতে পারলাম। আজ সন্ধ্যা 7টার সময় গোপনে তোমার বাসায়। অনেক খুঁজেও আর কিছু বার করতে পারলাম না। তবে এই আবিষ্কারে আমি আনন্দে পুলকিত হয়ে উঠলাম। মাটির মধ্যে থেকে কোনো বহু প্রাচীন প্রাণীর একখণ্ড হাড় খুঁজে পেলে প্রত্নতত্ত্ববিদদের যেমন অবস্থা হয়, আমারও সেই অবস্থা হলো। আমি জানতাম আজ রাত 10টার সময় আমাদের বাসায় হরিমতির আসার কথা আছে। তাহলে এই সন্ধ্যা 7টার ব্যাপারখানা কি? ছেলেটির যেমন সাহস তেমনই তীক্ষ্ণ বুদ্ধি। যদি কোনো গোপন অপরাধের কাজ করতে হয় তবে ঘরে যেদিন কোনো এক বিশেষ হাঙ্গামা, সেই দিনই করা ভালো। প্রথমত প্রধান ব্যাপারের দিকে সকলের নজর থাকে। দ্বিতীয়ত যেদিন যেখানে লোকজনের আসার কথা আছে সেদিন সেখানে কেউ ইচ্ছে করে কোনো গোপন ব্যাপারের অনুষ্ঠান করবে, এটা কেউ সম্ভব মনে করে না। হঠাৎ আমার সন্দেহ হলো যে আমার সঙ্গে এই নতুন বন্ধুত্ব এবং হরিমতির সঙ্গে এই প্রেমাভিনয়, এটাকেও মনমত নিজের কার্যসিদ্ধির জন্য ব্যবহার করছে। এই জন্যেই সে নিজেকে ধরাও দেয় না, ছাড়িয়েও নেয় না। আমরা ভাবছি আমরা তার গোপন কাজে বাধার সৃষ্টি করছি, সকলেই মনে করছে সে আমাদেরকে নিয়েই ব্যস্ত রয়েছে, আর সেও সেই ভুলটা ভাঙাতে চায় না। যে বিদেশি ছাত্র ছুটির সময় আত্মীয় স্বজনের অনুনয় বিনয় উপেক্ষা করে ফাঁকা বাসায় একলা পড়ে থাকে, তার যে নির্জন স্থানের বিশেষ প্রয়োজন আছে এ ব্যাপারে কোনো সন্দেহ থাকতে পারে না। অথচ আমি তার বাসায় এসে শুধু যে তার নির্জনতা ভঙ্গ করেছি তাই নয়, এক মহিলাকে এনে নতুন উপদ্রব সৃষ্টি করেছি। আর তা সত্ত্বেও সে বিরক্ত হয় না, বাসা ছাড়ে না, আমাদের সঙ্গ থেকে দূরে থাকে না। অথচ হরিমতির প্রতি তার আকর্ষণ জন্মেছে বা আমাকে সে তার বন্ধু মনে করে এমনও নয়। এমনকি তার অসতর্ক অবস্থায় বারবার লক্ষ্য করে দেখেছি আমাদের দুজনের প্রতি তার একটা আন্তরিক ঘৃণা
ক্রমশই যেন বেড়ে উঠছে। এর একমাত্র কারণ এই যে নির্জনতার সুবিধাটুকু ভোগ করতে হলে আমার মতো স্বল্প পরিচিত লোককে কাছাকাছি রাখা সবচেয়ে ভালো। এতে করে বাইরের লোক তাকে বিরক্ত করতে আসবে না, বিশেষত যেখানে মহিলা ঘটিত ব্যাপার থাকলে একেবারেই না। এর আগে মনমথুর আচরণ সন্দেহজনক ছিল, আমাদের আসার পর তার বেশ উন্নতি হলো, কিন্তু এতটা দূরদৃষ্টি থাকা এত বড় মতলবী লোক যে আমাদের বাংলাদেশে জন্মগ্রহণ করতে পারে তা চিন্তা করে আমি উৎসাহ পেয়ে গেলাম। মনমতো যদি কিছু মনে না করতো তবে আমি বোধহয় তাকে 2 হাতে বুকে জড়িয়ে ধরতে পারতাম। সেদিন ঘরে বসে কাগজ পড়ছি, মনমতো ঘরে এসে ঢুকল। আমি তাকে বললাম, আজ সন্ধ্যা 7টার সময় তোমাকে হোটেলে খাওয়াতে নিয়ে যাবো ভেবেছি, তুমি তৈরি থেকো। আমার কথা শুনে প্রথমে সে একটু চমকে উঠল, তারপর নিজেকে সামলে নিয়ে বলল, আজকের দিনটা মাপ করো ভাই, আমার পেটের অবস্থা আজ ভালো নয়, অন্য কোনো দিন যাব। এতদিন এখানে আছি, হোটেলের খাবারে মনমথোর কোনো কারণে অরুচি দেখিনি। আজ নিশ্চয়ই তার কোনো বড় সমস্যা রয়েছে, কিন্তু সমস্যাটা ঠিক কি, পেটের না মনের? সেদিন সন্ধ্যার দিকে আমার বাসায় থাকবার কথা ছিল না, কিন্তু আমি সেদিন গায়ে পড়ে নানা কথাবার্তা বলে বিকেলের দিকে কিছুতেই আর উঠবার গা করছিলাম না। মনমতো মনে মনে অস্থির হয়ে বারবার ঘড়ি দেখতে লাগলো। আমার সব মতামতের সঙ্গেই সে সম্পূর্ণ সম্মতি প্রকাশ করছিল, কোনো কিছুর কোনো প্রতিবাদ করছিল না, কোনো রকম তর্কের কোনো চেষ্টা করছিল না। অবশেষে ঘড়ির দিকে তাকিয়ে অস্থির হয়ে উঠে দাঁড়িয়ে বলল, হরিমতিকে আজ আনতে যাবে না? আমিও সচকিত হয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ, দেখেছ, একদম ভুলে গেছিলাম। তুমি খাবার দাবার বানিয়ে রাখো, আমি রাত ঠিক 10:30টায় হরিমতিকে এখানে নিয়ে আসব। ঠিক আছে। এরপর আমি বেরিয়ে পড়লাম। আনন্দের নেশা আমার সর্বশরীরের রক্তের মধ্যে ছুটোছুটি করতে শুরু করলো। সন্ধে 7টা বাজার জন্য মনমতো যেভাবে অপেক্ষা করছে, আমার উৎসাহ তার থেকে কিছু কম ছিল না। আমি আমাদের বাসার থেকে একটু দূরে লুকিয়ে থেকে ঘন ঘন ঘড়ি দেখতে লাগলাম। অবশেষে গোধূলির অন্ধকার ঘনিয়ে যখন রাস্তায় আলো জ্বালবার সময় হলো, একটা পর্দা দিয়ে ঢাকা পালকি আমাদের বাসায় ঢুকলো। ওই পালকিটির মধ্যে একটা ঘোমটা পরা মূর্তি কলেজের ছাত্রনিবাসের মধ্যে গুটি কতক উড়ে বেহারার কাঁধে চেপে হাই হুই শব্দে সহজভাবে প্রবেশ করছে। কল্পনা করে আমার সারা শরীর পুলকিত হয়ে উঠল। আমি আর দেরি করতে পারলাম না। একটু পরেই বাসায় ফিরে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম। ইচ্ছে ছিল প্রথমে লুকিয়ে লুকিয়ে সব দেখে শুনে নেব, কিন্তু তার হলো না, কারণ সিঁড়ির সামনের ঘরেই সিঁড়ির দিকে মুখ করে মনমতো বসেছিল, আর ঘরের অন্যদিকে মনমথোর দিকে মুখ করে একটি ঘোমটা পরা মহিলা আস্তে আস্তে কথা বলছিল। যখন দেখলাম মনমতো আমায় দেখতে পেয়েছে, তখন তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে বললাম, ওহো ভাই, ওই ঘড়িটা ফেলে গেছি, হ্যাঁ তাই নিতে আসলাম। এই কথা শুনে মনমতো এমন করে উঠল, মনে হলো সে তক্ষণে মাটিতে পড়ে যাবে। আমি মনে মনে খুশি হলেও তার সামনে ব্যস্ততা দেখিয়ে বলে উঠলাম, কি হলো ভাই, এই তোমার অসুখ করছে নাকি? সে কোনো উত্তর দিতে পারলে না। আমি তখন সেই কাঠ পুতুলের মতো আড়ষ্ট হয়ে বসে থাকা ঘোমটা পরা মহিলার দিকে ফিরে জিজ্ঞাসা করলাম, আপনি মনমথোর কে হন? কোনো উত্তর পেলাম না। খানিকক্ষণ সেভাবেই বসে রইল সে। তারপর আমি তার দিকে চেয়ে আছি দেখে
আস্তে আস্তে মেয়েটা ঘুমটা সরিয়ে দিল। আর আর আমি দেখলাম সে মন্মথর কেউ না, আমার স্ত্রী। তারপর যে কি হলো সে তো সকলেই বুঝতে পারছেন। যাই হোক, এই আমার ডিটেকটিভ জীবনের প্রথম চোর ধরা। পরে আমার স্ত্রীর বাক্স থেকে মন্মথর লেখা একটা চিঠি পেয়েছিলাম। সুচরিতাশু, হতভাগ্য মন্মথের কথা তুমি বোধহয় এতদিনে ভুলে গেছ। ছোটবেলায় যখন কাজী বাড়ির মামার বাড়িতে যেতাম, তখন সব সময় সেখানে থেকে তোমাদের বাড়ি গিয়ে তোমার সঙ্গে অনেক খেলা করেছি। আমাদের যে খেলাঘর এবং সে খেলার সম্পর্ক দুই ভেঙে গেছে। তুমি জানো কি না বলতে পারবো না, তবে এক সময় ধৈর্যের বাঁধ ভেঙে এবং লজ্জার মাথা খেয়ে নিজেই তোমার সঙ্গে আমার বিয়ের সম্বন্ধ করবার চেষ্টাও করেছিলাম। কিন্তু আমাদের বয়স প্রায় এক বলে তোমার বা আমার কারোর বাড়ির লোকেরাই রাজি হলেন না। তারপর তোমার বিয়ে হয়ে গেলে 4-5 বছর তোমার আর কোনো সন্ধান পাইনি। আজ মাস 5 হলো তোমার স্বামী পুলিশের কাজ নিয়ে কলকাতা শহরে বদলি হয়েছেন। খবর পেয়ে আমি তোমাদের বাসা খুঁজে বার করেছি। তোমার সঙ্গে সরাসরি দেখা করার আশা আমার নেই, এবং ঈশ্বর জানেন তোমার সুখের সংসারে উপদ্রবের মতো প্রবেশ করবার দুরভিসন্ধিও আমি রাখি না। রোজ সন্ধ্যাবেলা তোমাদের বাড়ির সামনে একটি গ্যাস পোস্টের তলায় আমি দাঁড়িয়ে থাকি। প্রতিদিন তুমি ঠিক 7:30টার সময় একটি কেরোসিন ল্যাম্প জ্বালিয়ে তোমাদের দোতলার দক্ষিণ দিকের ঘরের কাঁচের জানলাটার সামনে রেখে 2 মিনিট দাঁড়াও। সেই সময় তোমার মুখটা আলো করে দেবী প্রতিমার মতো ঝলমল করে ওঠে। ওই কয়েকটা মুহূর্তের জন্য আমি সারা দিন অপেক্ষা করে থাকি। তোমার সম্বন্ধে আমার এই একটি মাত্র অপরাধ। ইতিমধ্যে ঘটনাক্রমে তোমার স্বামীর সঙ্গে আমার আলাপ এবং আস্তে আস্তে ঘনিষ্ঠতাও হয়েছে। তার চরিত্র যেরকম দেখলাম, তাতে বুঝতে বাকি নেই যে তোমার জীবন সুখের নয়। তোমার প্রতি আমার কোনো রকম সামাজিক অধিকার নেই। যে বিধাতা তোমার দুঃখকে আমার দুঃখে পরিণত করেছেন, তিনি সে দুঃখ মোচনের ভার আমার উপরেই দিয়েছেন। অতএব আমার স্পর্ধা মাপ করে শুক্রবার সন্ধ্যাবেলায় ঠিক 7টার সময় গোপনে পালকি করে একবার মিনিট 20 জন্য আমার বাসায় এসো। আমি তোমাকে তোমার স্বামী সম্বন্ধে কতগুলো গোপন কথা বলতে চাই। যদি বিশ্বাস না করো এবং যদি সহ্য করতে না পারো, তবে আমি প্রমাণও দেখাতে পারি এবং সেই সঙ্গে কতগুলি পরামর্শও দিতে চাই। আশা করছি সেই পরামর্শ মতো চললে একদিন তুমি সুখী হতে পারবে। আমার উদ্দেশ্য সম্পূর্ণ নিঃস্বার্থ নয়। একটুক্ষণের জন্য তোমাকে সামনাসামনি দেখব, তোমার কথা শুনব এবং আমার এই ছোট্ট ঘরে তোমার পায়ের ধুলো পড়বে, এই আকাঙ্ক্ষাও আমার মনে আছে। যদি আমাকে বিশ্বাস না করো এবং যদি এইটুকু সুখ থেকেও আমাকে বঞ্চিত করতে চাও, তবে সে কথা আমাকে চিঠি লিখে জানিও। আমি তাহলে চিঠিতেই সব কথা জানাবো। যদি চিঠি লিখবার বিশ্বাসও না থাকে, তবে আমার এই চিঠিটা তোমার স্বামীকে দেখিও। তারপর আমার যা বক্তব্য তাকেই বলব। ইতি তোমার নিত্য শুভাকাঙ্ক্ষী শ্রী মন্মথনাথ মজুমদার। এতক্ষণ শুনছিলেন আজকের গল্প ডিটেকটিভ। আমাদের পরিবেশনা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আপনার অভিজ্ঞতা। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।